গুপ্তধনে যখন প্রথম কাজ করতে গেছি আমি এদের সঙ্গে কাজ করছি, আবির দা, অর্জুন, আমি খেয়ে হারিয়ে ফেলতাম, ওরা বেরিয়ে যেত। ওই সুইচ অন সুইচ অফটা ওদের ছিল। অবভিয়াসলি আমার সেকেন্ড কাজ ছিল না। অভিনেত্রী হওয়ার পর এখন তোমার একটা যদি ইচ্ছা বলো যে দিস ইজ মাই আলটিমেট টার্গেট, ভালো কাজ বন্ধ না হলেই ভালো, যেটা ইন্ডাস্ট্রিতে হচ্ছে মাঝে মাঝে অডিয়েন্সদের মধ্যে অনেকেই খুশি হন বেশ, আচ্ছা বন্ধ হয়ে গেলে ভালো হয়। আজকে মনে হচ্ছে এন্টারটেনমেন্টটা ভালো লাগছে না, কিন্তু এন্টারটেনমেন্ট না থাকলে সেটাও কিন্তু ভালো লাগবে না। সারাক্ষণ খুন খারাপি শুনতে কি আর ভালো লাগে? অনেকেই ভাবে যে আমার তো কেউ নেই, আমি কি ইন্ডাস্ট্রিতে গিয়ে পারবো, তো তাদেরকে কি বলবে? ফার্স্ট হচ্ছে এটা, লাক। তারপর এই যারা সেলফ সাফিসিয়েন্ট হতে চাইছে তাদের জন্য যদি কয়েকটা লাইন। ডিপেন্ডেন্সিটা কমাতে হবে, এটা কিছু করার নেই। আমি যদি ভাবি যে আমি বাবা মাকে ছেড়ে থাকতে পারবো না, তাহলে কিন্তু মুশকিল আছে। এখনো পর্যন্ত তোমার কোনো ড্রিম অ্যাক্টর যার সাথে তোমার কাজ করার খুব ইচ্ছা? আমার আলিয়া ভাটকে খুব ভালো লাগে ডিয়ার জিন্দেগি দেখার পর, বা যে কোনো রাজি ছোট ছোট জিনিস করে যেগুলো রিলেট করা যায়। আমার রণবীর কাপুরকে খুব ভালো লাগে, কারণ মনে হয় ভীষণ আপডেটেড একজন অ্যাক্টর। কি বুঝলে লাইফটা নিয়ে? নিজের লাইফের কন্ট্রোল নিজের থাকা উচিত, নিজের ওপর ডিপেন্ড করা উচিত, নিজের, অন্য কারো ওপর নয়। নমস্কার। দেখুন, একজন মানুষ যিনি উকিল হতে গেছিলেন কিন্তু অভিনেত্রী হয়ে গেছেন, খুব ইন্টারেস্টিং কাহিনী। আপনারা টেলিভিশন কিংবা বড় পর্দায় তাকে রেগুলার দেখেছেন। তিনি ঈশা সাহা। ঈশার সাথে আমরা ওর লাইফ এবং ওর জার্নি নিয়ে অনেক কথা বলবো। তার আগে আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই বিরিয়ানিজম বিরিয়ানি এই ব্র্যান্ডটিকে, যারা আজকের ভিডিও স্পন্সর। এবং বিরিয়ানিজম একটি প্রিমিয়াম বিরিয়ানি ব্র্যান্ড। শ্রীরামপুরে এই বিরিয়ানিজমের রেস্টুরেন্টও রয়েছে, এছাড়া অনলাইন সার্ভিস তো অবভিয়াসলি অ্যাভেলেবেল। বিরিয়ানিজম সম্পর্কে ডিটেলসে যদি আপনারা জানতে চান বা ভিজিট করতে চান, তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা বিশদে জানতে পারবেন। চলুন আজকে বিরিয়ানিজমকে ধন্যবাদ জানানোর পর আমরা শুনে নিই ঈশার সাথে আড্ডাতে কি কি কথা হলো। ফার্স্টে অনেক ধন্যবাদ তোমার ব্যস্ত সময়ের মধ্যে সময় দেওয়ার জন্য। তো যেখান দিয়ে শুরু করব সেটা হচ্ছে লিলুয়ার মেয়ে, হ্যাঁ, বিচারপতি হতে চেয়েছিল, সেখান থেকে এখন বাংলার পরিচিত একজন অ্যাক্ট্রেস। একটু জার্নিটা একটু শুরু থেকে যদি অল্প করে আমাদের বলো। প্রথমত হচ্ছে লিলুয়ার মেয়ে নই আমি কোনো জায়গা থেকে বিলং করি না। হ্যাঁ, কারণ আমি এত ঘুরেছি, মানে আমার ছোটবেলাতে লিলুয়ায় কেটেছে ডেফিনেটলি। তারপর আমি অন্য একটা জায়গায় কিছুদিন ছিলাম, তারপর আমি আরেকটা জায়গায় কিছুদিন ছিলাম। এখন ফাইনালি আমি আমার নিজের একটা অ্যাড্রেস পেয়েছি আর কি, যেটা পার্মানেন্ট মনে হচ্ছে। তো সেই জন্য আমি এক জায়গার বলবো না, মানে এতগুলো জায়গায় থেকেছি, এতগুলো জায়গাতে মানুষজনকে চিনি, এতগুলো জায়গার পরিবেশটা জানি, সেই জন্য যে কোনো এক জায়গার বলা হলে খুব খারাপ হবে আর কি। যখন আমি স্কুলে পড়ি, লিলুয়ায় আমার স্কুলটা ছিল, সেই সময়টা আমি ভাবিনি ডেফিনেটলি ল করবো। লটা না, তুমি যেহেতু বিচারপতির কথাটা বলে, হঠাৎ করে হয়ে গেছে। মানে তখন সেই সময় আমি আমার ফার্স্ট গ্র্যাজুয়েশন শেষ করি, সেই সময় যেখানে যার সঙ্গে প্রেম করতাম কলেজে এক সিনিয়র, সে ল কলেজে পড়তো, এবং তার কাছ থেকে আমি শুনে শুনে, মানে এখন বলতে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না, যেহেতু অনেক পুরনো ছোটোবেলার গল্প। তার কাছ থেকে আমি লয়ের ব্যাপারটা শুনে 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 বেশ ইন্টারেস্ট জাগে। আমাদের কনস্টিটিউশন, দেন আইপিসি নিয়ে, এখন তো নেই আইপিসি, মোস্টলি সিআরপিসি নিয়ে বিভিন্ন রকম গল্প শুনতে শুনতে আমার এটা ভীষণ মজা। তো এটা তো লাস্ট ডে অফ, মানে ফর্ম যেদিন সাবমিট করার শেষ দিন, আমি মানে মনে আছে 5টায় শেষ, আমি 5টা লাস্ট ফর্মটা আমার ছিল, কারণ আমি হঠাৎ জানতে পেরেছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির লয়ের এক্সাম হচ্ছে, মানে এই জয়েন্ট এন্ট্রান্সটা দিতে হয়, ওই এন্ট্রান্সের লাস্ট ডে লাস্ট ফর্মটা আমার ছিল। যিনি জমা নিয়েছেন তিনি বলেছেন যে কখন ডিসাইড করলে এক্সামটা দেবে, মানে এত শেষ মুহূর্তে হঠাৎ জানতে পেরেছি। আমার মনে আছে তখন হাউসফুল রিলিজ করেছে, আমি সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান করছি, তখনই ও আমাকে ফোন করে বলেছে আজকে ফর্ম তোলা লাস্ট ডে, সাবমিট করারও লাস্ট ডে, যদি চাস এক্ষুনি আয়। আমার মনে আছে আমি কফি হাউসে বসে, আমার দুজন বন্ধু সামনে খাচ্ছে, আমি ফর্ম ফিল আপ করছি করে, সিইউ হয়ে কাউকে ফোন লাগিয়ে হাজরা ল কলেজে যে একটু প্লিজ দেখো আমার লাস্ট ফর্ম, আমি আসছি, দৌড়ে মেট্রো করে, মানে সেগুলো একটা মেমোরি আর কি। তো লাস্ট ডে দিয়ে আমার মনে আছে আমি হাউসফুল দেখতে ঢুকেছি, কিন্তু তখন আমি কলেজ স্ট্রিটে প্রুফ রিডিং করতাম। তো যেই পাবলিকেশনে আমি প্রুফ রিডিং করতাম তাকে ফোন করে বলেছি একটা লয়ের এন্ট্রান্সের বই তোলো,
আমি ফেরার সময় তুলবো। সে ইলাহাবাদ ইউনিভার্সিটির একটা বই তুলেছে, ফর্ম জমা দেওয়ার পর তুমি বইটা কিনেছো? এবং ফ্রাইডে ছিল ওটা, স্যাটারডে গ্যাপ দিয়ে সানডে এক্সাম, আমি কিচ্ছু জানি না। এবং তারপর ওই একদিনই ওই বইটা পড়ে কোনো রকম একটু আইডিয়া নিয়ে আমি যখন এক্সাম দিতে যাই, আমি অ্যাডমিট কার্ড নিয়ে যাইনি। আবার কেস আমার এখানে লেখা ছিল আমি লটা করব, অনেক রিকোয়েস্ট করেছে, বাবা নিয়ে আসছে, আমি প্লিজ ঢুকতে দিন। তো ঢুকতে দেওয়া হয়, সিইউতে এক্সামটা হয়, রেজাল্ট আসে, র্যাঙ্ক করি এমন একটা র্যাঙ্ক, তার আগেই যেই কলেজে চেয়েছিলাম প্রেফারেন্স যেখানে, সেই কলেজ মানে হয়ে যায় বন্ধ। এবার বলা হয় প্রাইভেট কলেজ, বাবা বলেছে না, বিকজ প্রাইভেট কলেজটা তখন অনেক বড় ব্যাপার ছিল লয়ের ক্ষেত্রে। হ্যাঁ, এবং আমার মনে আছে 2 মাস ওয়েট করি, 2 মাস পরে আমাদের রিকাউন্সেলিং হয়। মানে এটা লয়ের এন্ট্রান্সের বোধহয় হিস্ট্রিতে প্রথম রিকাউন্সেলিং হয়। তারপর ফাইনালি আমি যোগেশ আর সুরেন্দ্রনাথ ল পেয়েছিলাম, যেটা আমার বাড়ির কাছে যেরকম হয়। ফাইনালি ল হ্যাপেন্ড, কিন্তু তাকে এত কাণ্ড করে আমি এখন অ্যাক্টিং করছি। মানে এটা তো একটা প্রথম ঘটনা, এরপর দ্বিতীয় ঘটনাটা কি ঘটলো? ওটা যেরকম একটা গল্প ছিল, দ্বিতীয় ঘটনাটাও অদ্ভুত। মানে আমার মনে আছে লয়ের লাস্ট ইয়ার আমরা সুপ্রিম কোর্ট ভিজিট, একটা পার্লামেন্ট ভিজিট হয়, ওখানে যাওয়ার জন্য যেরকম হয় একটা 15 days 40-50 জন যাবে, বাবা যেতে দেবো না। সো আমি বলেছি আমি যাবই। তো সেটা নিয়ে একটা ঝগড়া, এবং তখন আমি পার্ট টাইম জব করতে শুরু করি, যে একটু কিছু জমিয়ে যদি নিজে যেতে পারি তাহলে তো বাবা কিছু বলতে পারবে না, এরকম একটা ব্যাপার। সেই সময় একটা জবে মানে একটা কাজের জায়গায় গিয়ে একজন চ্যানেলের ইপি, তার সঙ্গে আলাপ হয়েছিল, উনি আমার নাম্বার নেন, আমি খুবই বিরক্ত হয়ে ও আচ্ছা, তো আমি নিয়েছিলাম, সেভ করেছিলাম। তারপর আমি যাই, আমার মনে আছে আমরা যখন পার্লামেন্ট ভিজিটে, উনি তখন ফোন করেছে, একবার আসবে, একটা অডিশন। আমি অডিশন কী হয়? বললো কিছু না, একটা স্ক্রিপ্ট দেবো, জাস্ট ওটা পড়ে। আমি তো নেই, এখন হবে না ওটা। দেন উনি ভুলে যাই, আমি এসে হাইকোর্ট জয়েন করি, ইন্টার্নশিপ করছিলাম, আবার ফোন করেন। সে সময় পুজোর ছুটি, আমার পুজোর সময় হাইকোর্টে একটা লম্বা 1 মাসের ছুটি থাকে। উনি বললেন না, সরি, আমি গেছি অফিসে, আবার ফোন আসে, এবং অফিসে গিয়ে আমি দিয়ে বুঝে গেছি ওটা জীবনে হবে না, ওটা আমার জন্য নয়। কারণ ওরকম বলা, ক্যামেরার সামনে গলা শুকিয়ে যাওয়া, সেটা এখনও আছে। যদিও তুমি কি ইন্ট্রোভার্ট? ভীষণ। কোনো লেভেল আছে টপ লেভেলের তাহলে? আচ্ছা, হ্যাঁ, এটাই পরে আসবো, এবার স্টোরিটা শুনি এখনো। তো তারপর আমি অডিশনটা দিই, এবং পুজোর ছুটিতে আমাকে ফোন করে বলা হয় তুমি সিলেক্টেড, তোমার সঙ্গে এরকম আমরা আরও 7 জন মেয়ে এবং 7 জন ছেলেকে সিলেক্ট করেছি, যাদেরকে আমরা ওয়ার্কশপ করাবো এবং তারপর তোমাদেরকে অডিশনে পাঠাবো, যদি ক্র্যাক করতে পারো ঠিক আছে। তো আমি যখন বাড়িতে বললাম, বাড়িতে বললো মাথা খারাপ হয়ে গেছে, একটা সেট, একটা এইম আছে, লয়ের এক্সাম হয়ে গেছে, রেজাল্ট এসে গেছে, আমি এবার হাইকোর্ট যাচ্ছি, হয়তো 6 মাস পর অন্য কোনো কোর্টে প্রপারলি যেটা আমি করতে চাই সেই প্র্যাকটিসটা, বা তারপর জুডিশিয়ারি যেটা দেবো আর কি, জাজ হওয়ার জন্য যে এক্সামটা, সেটার প্রিপারেশন নিতে হবে। এসব কারণ কী হয়, মধ্যবিত্ত বাড়ি তো, একটা এই প্রফেশন সম্পর্কে একটা ধোঁয়াশা একটা তো আছেই, যে কি হয়, কিভাবে হয়, ভয় কাজ করে একটুখানি। তো একদমই উৎসাহ দেয়নি। আমি বলেছি ছুটি চলছে না, দেখি না কি হয়, কি জিনিসটা, ওই যে ভীষণ টান একটা, যে দেখা যাক কি হয়। আমি গেছি, বেনি দিয়ে আমাদের ক্লাস নেন, 14 জনের মাঝখানে আমার ইন্ট্রোডাকশন, বলা হয়েছে বলো নিজেদেরকে নিয়ে কিছু। আমি যখন শুরু করেছি 2 লাইনে শেষ, আমার নাম এই, আমি এটা করি, হ্যাঁ দ্যাটস ইট। আচ্ছা, আমি শিওর বেনিদিও বুঝেছে যে ওকে অনেকটা যেতে হবে আর কি। তারপর আস্তে আস্তে 7 দিনের একটা ওয়ার্কশপ ছিল, তার মধ্যে একদিন ছোট্ট একটা স্কিট করলাম, তাতে ভালো হয়েছিল। আমি যতদূর জানি, নিজেকে তো চিনি, কিছুই করতে পারি না এত জনের সামনে, স্পেশালি হয় না এক ঘর ভর্তি লোকের সামনে, এখনও যদি আমায় কথা বলতে দাও আমার একটু চাপ হয়, বিকজ ইন্ট্রোভার্টদের একটু সোশ্যাল অ্যাংজাইটি আরও খানিকটা তৈরি হয়েছে এখন, কিন্তু সেই সময় চাপ ছিল। বাট এত লোকের সামনে ওই স্কিটটা পারফর্ম করার পর বেনি বলেছিল 1% হয়েছে, নাও ইউ হ্যাভ টু পুশ ইট, অনেকটা যেতে হবে। তারপর অডিশন, তারপর আমার টিভি খানিকটা তৈরি করে দেয়, কারণ এতটা প্রেশার থাকে, এত কম সময়ে এত কাজ করতে হয়, তুমি ইউজ টু হয়ে যাবে। তখন অলরেডি বাড়িতে আমার যুদ্ধ চলছে যে না হবে না, এটা কেন, ওটা কেন। আমার মনে হয় টিভি শিডিউলটা থাকলে ওখানে ওটা তো ভাবারও সময় থাকে না যে পাচ্ছি কি পাচ্ছি না। হ্যাঁ, তো সেটা হয়েছে একটা সময়, কিন্তু তখন অলরেডি বাড়িতে আমি বলে দিয়েছি না, মানে আমি দেখছি, দাঁড়াও একটু এক্সপিরিয়েন্স করি, কি অসুবিধা আছে, আমার তো ভালো লাগছে করতে।
বাট যখন টিভিটা শেষ হলো, ফাইনালি প্রজাপতি বিস্কুট হলো, তখন আমার 7 মাসের একটা লম্বা গ্যাপ পেয়েছি। তখন আমি সত্যিই ভেবেছি যে কোর্টে ফিরে যাই, বুঝতে পারছি না অডিয়েন্স আদৌ অ্যাকসেপ্ট করবে কিনা, যদি কিছু না হয়। আর টিভির শিডিউলটা আমার মনে হয় যে আমি বোধহয় পারবো না, এত হেকটিক ছিল। বাট আলটিমেটলি সিনেমাটা করার পর আমি সিনেমার প্রেমে পড়েছি এবং তারপর একটু একটু অডিয়েন্স নিতেও শুরু করলো। তখন সত্যি বলতে তারপর থেকে অফার্স যখনই এসছে আমি আর দ্বিতীয়বার ভাবিনি আর কি। বিচারপতি হওয়াটা আর হলো না, অভিনেত্রী হওয়াটা হলো। এবার তোমার অভিনেত্রী হওয়ার গল্পটা শুনলাম, কিন্তু তোমাকে অভিনেত্রী হিসাবে যতটা স্টাডি করেছি, যে ধরো তুমি তো ইন্ট্রোভার্ট নিজে বললে, কিন্তু একজন অভিনেত্রী বা এই অভিনয়ে থাকলে অনেকটা ক্রিয়েটিভিটি লাগে, নিজের ক্রিয়েটিভ হতে হয়। এবং দেখা গেছে যারা একটু কম কথা বলেন তারা অনেকটা ক্রিয়েটিভ তুলনায় বেশি হন। তো তোমার কি মনে হয় যে এই ইন্ট্রোভার্ট হওয়াটা তোমার কাছে গিয়ে কোথাও জীবনে একটা পজিটিভ হয়েছে একজন অভিনেত্রী হয়ে ওঠার ক্ষেত্রে? আমি জানি না, আমার মনে হয় না। আমি তোমায় বলি, আমি জানি না ওটাকে কী টার্ম বলে। আমি কিন্তু কিছু স্পেসিফিক গ্রুপের সামনে বা কোনো স্পেসিফিক কোনো পার্টিকুলার মানুষের সামনে ইন্ট্রোভার্ট নাও লাগতে পারি। হয় না যে আমার একটা ক্লোজ সার্কেল আছে ধরো 3 জনের, সেখানে কিন্তু ওরা আমাকে দেখলে বুঝতে পারবে না যে আমি ইন্ট্রোভার্ট। কিন্তু যখন আমি নতুন কারোর সাথে কথা বলছি বা আমার ঠিক ভাইভটা দেখবে, আমরা ভীষণ মানে যারা একটু এই ধরনের মানুষের তারা ভীষণ ভাইভ বুঝতে পারে। যখন আমি বুঝতে পারছি না আমার সঙ্গে ম্যাচ করছে না, তো আমি কিন্তু বেশ খানিকটা দূরে আউট হয়ে যাই। হ্যাঁ, অলরেডি ডিসকানেক্ট হয়ে মানে করে যাই। তো আমি জানি না হেল্প করে কিনা, তুমি যে প্রশ্নটা করলে। আমি এটুকু জানি যারা একটু নিজেদের মধ্যে চাপা হয় বা কিছু, যেটা আমার ক্ষেত্রে সুবিধা হয়েছে, আমি একঘর লোকের সামনে কাঁদবো আমি ভাবতেই পারি না। এখন আমি গোটা ইউনিটের সামনে কাঁদি। এই যে এক্সপ্রেস করা নিজেকে, মানে আমি বাড়িতেও ছোটোবেলায় ঝগড়া হলো, বকা খেলাম, নিজের দরজা বন্ধ করে নিজের রুমটা, ওটা আমার জগৎ ছিল। আমার ওখানেই খাওয়া দাওয়া, ওখানেই ঘুমানো, ওখানেই গল্প পড়া, ওখানেই আঁকা, ওখানেই সব কিছু, ওখানেই কান্নাকাটি, বাইরে কেউ আমায় কাঁদতে দেখেনি। সেটা ক্যামেরার সামনে আমি এক্সপ্রেস করতে পারি, সেটা আমার ভাল লাগে। আমার মনে হয় ক্রিয়েটিভিটি খানিকটা এক্সারসাইজ করেও আসে, কেউ জন্মায় না ক্রিয়েটিভিটি নিয়ে। সো সেটা ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট আমার মনে হয় না খুব একটা বেশি ম্যাটার করে। অনেক এক্সট্রোভার্ট আছে যারা ক্যামেরার সামনে দারুণ ক্রিয়েটিভ পার্সন, বা আমি আমার ফিল্ডের কথা বলছি। আমার ক্ষেত্রে হয়েছে, আমি দেখি, প্রচুর দেখতে থাকি, আমি জানি না করতে পারি কিনা, চেষ্টা করি। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের যে কোনো শিল্পী এক্সপিরিয়েন্স থেকে আরও বেশি ম্যাচিওর হয় বয়স যত বাড়ে। তার ধরো ইয়াং এজে একরকম অভিনয় করছে, সে হয়তো আরেকটু এক্সপিরিয়েন্সড হলে একটু অন্যরকমভাবে আরও বেশি নিজেকে এক্সপ্রেস করতে পারে। তো এগুলো চেঞ্জ হতে থাকে, সেটার সঙ্গে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্টের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। ঈশা, তুমি একজন সফল অভিনেত্রী, বহু মানুষ তোমাদের মতো মানুষদের কথা শুনে অনেক কিছু তাদের নিজের জীবনেও গাইডেন্স পায়। আজকের ডেটে শারীরিক স্বাস্থ্যর সাথে মানসিক স্বাস্থ্যটাও একটা খুব ইম্পর্টেন্ট। তো সেখানে আমি বহু এই সাইকোলজিস্টদের সাথেও কথা বলেছি, তারা অনেকেই বলেছে যে ইন্ট্রোভার্ট মানুষগুলো, তারা যারা কম কথা বলেন, যারা নিজেকে এক্সপ্রেস করতে পারেন না, তাদের খারাপ লাগাগুলো মনে জমে থাকে এবং সেখান থেকে অনেক সময় মানসিক কষ্টের সৃষ্টি হয়। তুমি তোমার জীবনে, হ্যাঁ, তুমি তোমার জীবনে এই ধরনের সিচুয়েশনগুলো হ্যান্ডেল করো কি করে? আমি তো ক্যামেরার সামনে এক্সপ্রেস করে দিই, সেটা বেরিয়ে যায়। আমার এরকম জমে ইউজুয়ালি থাকে না, কারণ আমার দুটো জিনিস, একটা হচ্ছে যেহেতু আমার সার্কেলটা ছোট, অন্য কেউ হার্ট করাটা মুশকিল আমাকে। কারণ কি হয়, খারাপ লাগাটা একসময় কমে যায়, কারণ তোমার জায়গাটা বড় নয়, মানে বুঝতে পারছো, যে কেউ এসে হার্ট করে চলে যাবে সেটা আমি হতে দিই না ইউজুয়ালি। একটা 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 কি গন্ডি কেটে রাখা থাকে। সেকেন্ডলি আমার সুবিধা হচ্ছে আমি এক্সপ্রেস করতে পারি ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, তো হয়ে যায়। আমার ওটা নিয়ে অসুবিধা নেই, আমি চাপা নই, কিন্তু হ্যাঁ আমি ম্যানেজেবল। তোমার এখনো পর্যন্ত আমি যদি তোমায় জিজ্ঞেস করি যে এই মানুষগুলোর কাছ থেকে খুব ভালো কাজ শিখতে পেরেছো, বা তোমার ইন্সপিরেশন রিয়েল লাইফে কাজ শিখতে পারো, মানে তুমি বলছো যে ফ্যান গার্ল টাইপের ছিলাম, তাদের সাথে কাজ হয়েছে, অনেকের সঙ্গে, ঋত্বিক দা, আবির দা, পরম দা, এরা তো মানে এদের সাথে অ্যাক্টিং করে মানে
যখন আমি শুরু করেছি আমি তো ডেফিনেটলি ভাবতে পারিনি। আমার মনে আছে গুপ্তধনে যখন প্রথম কাজ করতে গেছি আমি এদের সঙ্গে কাজ করছি, আবির দা, অর্জুন, আমি খেয়ে হারিয়ে ফেলতাম, ওরা বেরিয়ে যেত। ওই সুইচ অন সুইচ অফটা ওদের ছিল, অবভিয়াসলি আমার সেকেন্ড কাজ ছিল না, আমি ওখান থেকে সুইচ অন সুইচ অফটা শিখেছি। মানে ওরা এই হ্যাঁ হ্যাঁ করছে, এই অ্যাকশন ক্যারেক্টারে কাট, ক্যারেক্টার থেকে বাইরে আবার হ্যাঁ হ্যাঁ, সো আমি হি করছি। আমি কিন্তু যখন অ্যাকশন বলছে অনেক সময় হয়েছে যে আমার ওই রেশটা রয়ে গেছে, হ্যাঁ। তো সেটা এখন নেক্সট ছবি থেকেই আমি ওইটা শিখেছি, যে তো ওই শেখা তো চলতেই থাকে। ঋত্বিক দা, ও মাই গড, কি যে করে লোকটা। তোমার নিজের জীবনের মানে অনেকের হয় না যে বিভিন্ন ধরনের ইচ্ছা থাকে, অভিনেত্রী হওয়ার পর এখন তোমার একটা যদি ইচ্ছা বলো যে দিস ইজ মাই আলটিমেট টার্গেট? আমার কোনো টার্গেট নেই, আমি একটু ভালো কাজ করতে চাই, যে কোনো ধরনের কাজ করতে চাই, যে কোনো ল্যাঙ্গুয়েজের করতে চাই, দ্যাটস ইট। আর এটা থাকুক, চলুক, ভালো কাজ বন্ধ না হলেই ভালো। যেটা ইন্ডাস্ট্রিতে হচ্ছে মাঝে মাঝেই বিভিন্ন রকম অসুবিধার কারণে কাজ বন্ধ হচ্ছে, সেটা যেন না হয়, কারণ এই ইন্ডাস্ট্রিটার উপর অনেকে ডিপেন্ডেন্ট। অডিয়েন্সদের মধ্যে অনেকেই খুশি হন বেশ, আচ্ছা বন্ধ হয়ে গেলে ভালো হয়, ভালো হয় না, একদমই না। আপনারা জানেন না, এটা অনেক বড় ইন্ডাস্ট্রি, অনেকে জড়িত এর সঙ্গে। আর আজকে মনে হচ্ছে এন্টারটেইনমেন্টটা ভালো লাগছে না, কিন্তু এন্টারটেইনমেন্ট না থাকলে সেটাও কিন্তু ভালো লাগবে না। সারাক্ষণ খুন খারাপি শুনতে কি আর ভালো লাগে? লাগে না। এন্টারটেইনমেন্টের ওটাই ইম্পর্টেন্স। অবশ্যই। তোমাকে আরেকটা কথা আমার খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, যেহেতু তুমি বললে যে অনেক সময় তোমাদের সিনেমা রিলিজ হলে বা কোনো গান রিলিজ হলে, যে কোনো ক্ষেত্রে পজিটিভ যেরকম এখন ফ্যান্সরা থাকে সেরকম ক্রিটিসিজম আসে, এবং সেই অনেক ক্ষেত্রে এগুলো অযৌক্তিক হয়। তো এইগুলো কি জেনারেলি মানে আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা আমরা বলতে পারি যে আমরা কমেন্ট করে এটা পড়ি না, হ্যাঁ, তুমি কিভাবে হ্যান্ডেল করো? দুটো জিনিস, একটা দেখো, আমরা যদি ধরে নিই যে পজিটিভ দিক আছে বা পজিটিভ ফিডব্যাক পাই, তেমনি নেগেটিভ দেওয়ার জন্য কেউ না কেউ থাকবে, এটা খুব স্বাভাবিক। আর সব থেকে বড় কথা, তুমি পৃথিবীর কাউকে খুশি মানে সবাইকে একসঙ্গে খুশি করতে পারবে না, সেটা সম্ভব নয়। তোমার আজকে থ্রিলার ভাল লাগে, আমার রোম্যান্স ভাল লাগে, কারো একজন অন্য কিছু ভাল লাগে। তো সবসময় এগেনস্টে কথা বলার জন্য কয়েকজন থাকবেই, কিন্তু অযৌক্তিক যেটা বলছো, আমাদের, তুমি সত্যি করে বলো তো, তোমার আশেপাশে যতজন তুমি দেখো, তুমি কজনকে যৌক্তিক বা লজিক্যাল মনে হয়েছে? তাদের কথাবার্তা, তাদের লাইফ, সবটা আমরা কেউ লজিক্যালি ভাবি এখন? যুক্তির ব্যাস হয়ে গেল, শেষ। এটা ভেবে নিলেই শান্তি, মনে পিস, দ্যাটস ইট। আমি ওরকম ভাবেই ভাবছি এখন যে আমরা তো ইলজিক্যাল, ঠিক আছে, হোক। আর সব থেকে বড় কথা, ট্রোল তো একটা ইন্ডাস্ট্রি, বলো আমাদেরটা যেরকম একটা ইন্ডাস্ট্রি, ট্রোলের একটা ইন্ডাস্ট্রি। তো কাজ তো করতে হবে সবাইকে, আমাদের যেরকম কিছু করার নেই আমরা কাজ করছি, ওদেরও কিছু করার নেই, ওরাও কাজ করছে, এটা কেউ খেয়ে পড়ে আছে। সেটা হচ্ছে যে বহু ছেলে মেয়ে যারা স্বপ্ন দেখছে যে অভিনেতা বা অভিনেত্রী হওয়ার, কারণ এইটা একটা ড্রিম প্যাশন বা প্রফেশন বলা চলে। তুমি এরকম একটা জায়গা থেকে উঠে এসছো যেখানে তোমার নিজেরই তৈরি করা, হ্যাঁ, বা নিজেরই তৈরি করা সাম্রাজ্য বলতে পারো এটাকে। অনেকেই ভাবে যে আমার তো কেউ নেই, আমি কি ইন্ডাস্ট্রিতে গিয়ে পারবো? তো তাদেরকে কি বলবে? ইন্ডাস্ট্রিতে তো এরকম অনেক এক্সাম্পল আছে যারা সেলফ মেড। তুমি সেলফ মেড বলছো তো, আমি আছি, আমি ছেড়ে দাও, আমার কথা আমি নাই বললাম। সোহিনীদি তো কেউ ছিল না, সোহিনী সরকার কি ভালো অভিনেত্রী আমাদের। আরও অনেকের নাম, তুমি যদি রাজ শুভশ্রীর কথাও বলো, ওরাও তো বাইরেরই, প্রপার কলকাতা থেকেও বিলং করে না, রাইট? অনেকেই আছে যাদের আগে কেউ ছিল না, যাদের কোনো কানেকশন ছিল না। দেব যদি বলি, কানেকশন তো ছিল না, ওরাও তো তৈরি করেছে। তো ডেফিনেটলি জায়গা আছে। দেখো, আমি আমার এক্সাম্পল থেকে বলতে পারি, বাকিদের কথা সত্যিই জানি না, করা তো যায়। যেই জায়গায় বেশি প্যাশন আছে সেখানে প্যাশনকে এক্সপ্লয়েটও করা হয়, ডেফিনেটলি হয়, সেটা সব ইন্ডাস্ট্রিতে আছে, শুধু আমাদের নয়। কিন্তু আমার মনে হয় সব কিছু ফার্স্ট হচ্ছে এটা, লাক থাকতেই হবে, এবং প্রথম চান্সটা ডেফিনেটলি এটা, তারপর বাকিটা অ্যাবসলিউটলি নিজের ওপর ডিপেন্ড করছে। এরকম অনেকে আছে ভালো চান্স পেয়েছে কিন্তু তারা এখন নেই, রাইট? ইভেন তুমি যদি বলো বলিউডের কথা, ভীষণ রেলেভেন্ট যেটা এখন, সবাই বলে নেপো কিডস, নেপো কিডস, নেপো কিডস। আজকে আলিয়া ভাট যদি ভালো অভিনয় না করতো, টিকে থাকতো এতগুলো বছর?
সো ব্যাপারটা তাই, সবার ক্ষেত্রেই তাই। অনেকেরই অনেক বিগ বিগ স্টারের ছেলে মেয়ে সেই জায়গাটা তো হয়নি সেটা, তো ব্যাপারটা তাই, মানে প্রথম চান্সটা হতে পারে ওদের বাবা মায়ের জন্য বা ফ্যামিলির জন্য পাচ্ছে, কিন্তু তারপর নিজেকে ওই জায়গাটাতে রাখা একটা স্ট্রাগল, সেই স্ট্রাগলটা তো নিজেকেই করতে হবে, সেটা তো অন্য কেউ করে দেবে না। আর তোমার 8-9 বছরের ইন্ডাস্ট্রিতে আমি যদি জিজ্ঞাসা করি, মাই গড 8 বছর হয়ে গেল, অভিনেত্রী হিসাবে বা অভিনেত্রী হওয়ার কি কি সুবিধা পেয়েছো আর কি কি অসুবিধা পেয়েছো? অসুবিধা হচ্ছে গালাগাল প্রচুর ফ্রিতে খেতে হয়, যেটা আমরা মানে ডিজার্ভ করি না, বাট ঠিক আছে, সেটা ওই ভালো জিনিসগুলো এত বেশি, তার পাশে একটু যদি খারাপ শুনতে হয় সেগুলো আমার মনে হয় ইগনোর করা যায়, আমরা সবাই করে দিই। ভালোটা তো সবার আগে বলবো যে প্রচুর ভালোবাসা পাই, মিথ্যে কথা বলে লাভ নেই, প্রচুর লোকে দেখে, খারাপ লাগলেও শুনেছি, ডিরেক্ট যদিও কেউ বলে না, সবটাই সোশ্যাল মিডিয়াতেই থাকে খারাপ লাগাটা, ডিরেক্ট যেরকম ইন্টারাকশন যখন হয় তখন বুঝতে পারি কত ভালোবাসা আছে। এই যে চেনাটা, পরিচিতিটা, সেটা ডেফিনেটলি আমরা এনজয় করি, এটা একটা সুবিধে। বা ধরো আমি যেরকম মানুষ, আমি পার্সোনালি আমার কথা বলতে পারি, আমি কোথাও গিয়ে এই লাভটা নিই না যে আচ্ছা আমি ডক্টরের কাছে গেলাম জাস্ট বিকজ আমার নাম, আমি ঢুকে গেলাম আগে, তো আমি এই জিনিসটা কোনোদিন করি না। তো আমি আলাদা করে আর অ্যাডভান্টেজ কি পাবো জানি না, আমি পাই না কোনো, আমার মনে হয় ভালোবাসাটা মেইন, দ্যাটস ইট ছাড়া খুব নর্মাল মানুষ যেরকমভাবে বাঁচে আমিও তাই বাঁচি, আলাদা লাভ খুব একটা নেই, একদমই নেই। বরং 2-4টে জিনিস আছে, যখন ধরো তোমার মন খারাপ, তুমি চাইছো না যে তোমায় কেউ চিনুক, বা 4টে ছবি তুলি, 5টা হেসে, সেই সময়টা একটু চাপ হয়, তখন মনে হয় আমার একটু স্পেস দরকার, যেটা আমি চাইছি না, কিন্তু আগেন ভালোবাসার সামনে তখন ওইটা করতে হয়। এই যে তোমার ধরো 8 বছর বা 9 বছর তুমি বলছো হয়ে গেছে, তোমার কি ইচ্ছা আছে যে বাংলা বাদেও, এর মাঝখানেও বললে যে বিভিন্ন ভাষায় কাজ করতে চাই, মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় কাজ করাটা কি আমাদের বাঙালিদের কাছে কিছুটা স্ট্রাগল হয়ে যায় তোমার মনে হয়? যে কারোর জন্য স্ট্রাগল হয়, মানে ধরো তুমি যদি কোনো ন্যাশনাল অভিনেতাকে, মানে যারা হিন্দি কাজ করেন তাদেরকে বাংলায় যদি আনো, তাদের স্ট্রাগল নয় ওটা, বাংলায় কাজ করাটা? আমাদের ক্ষেত্রেও তাই, ব্যাপারটা অবভিয়াসলি শুধুমাত্র ভাষার জন্য। আমার নিজেরও মনে হয় যে একটা অন্য ভাষায় কাজ করতে দিলে একটা প্রথম অসুবিধা হবেই। আমি এই কারণে তোমায় জিজ্ঞেস করছি, এটা শুধু অভিনয়ের অ্যাঙ্গেল দিয়ে নয়, আমি যে কারণে বললাম যে বহু মানুষ তোমাদেরকে ফলো করে, ধরো কিছু মানুষ বাইরে চাকরি পেয়েছে, যেতে ভয় পাচ্ছে, ভাষাটা অন্য, কিছু মানুষ নিজে বেড়াতে যেতে ভয় পাচ্ছে যে ওখানে গিয়ে হিন্দিতে কথা বলবো কি করে, আমি তো বুঝতে পারি না। তো এই যে ভাষার পরিবর্তন, সেটাকে হ্যান্ডেল করার জন্য কি মেন্টালিটি রাখবে? যদি তুমি চাও কাজ করতে, তোমায় তো করতেই হবে। আর তাছাড়া ভাষাটা এমন না আমি হিন্দিটা পারি না, আমি হিন্দিটা ভালো বলি, অনেক বাঙালিদের থেকে ভালো বলি, সেটা হিন্দিভাষীরা আমাকে বলেছেন। কিন্তু তারপরে আমার টেনশন হয় যখন আমি কোনো স্ক্রিপ্ট পাই অডিশনের জন্য, আমার মনে হয় যেহেতু ভাষাটা অন্য, আমরা ছোট থেকে অভ্যস্ত নই, মেমোরাইজ করতে হয়, তখন প্রবলেমটা হয়। এবার এটা হওয়াটা খুব ন্যাচারাল। এবার প্রবলেমটা হচ্ছে, তুমি ধরো সাধারণ মানুষ, সাধারণ মিনস তুমি অ্যাক্টিং করছো না, রাইট? তুমি যখন অন্য জায়গায় গেলে তুমি ভুল হিন্দি বললে সেটা ধরবে না, কিন্তু আমি যখন ভুল হিন্দি বলবো ক্যামেরার সামনে, সেটা কিন্তু 4 বার কাট হবে, 10 বার বলবে এই বাঙালিরা বলতে পারছে না, ডেফিনেটলি ওটা হবে। এই জন্য এখনও বাঙালিদের যখন কাস্ট করা হয় হিন্দিতে, দেখবে বাঙালি রোলই দেওয়া হয় এবং 4টে বাংলা গুঁজে দেওয়া হয়, ওই ধরো 5টা লাইন বলছে, আধা হিন্দি আধা বাংলা, কারণ তাদের মনে হয় যে বাঙালিরা হিন্দি বলতে পারে না। সেটা আমার ধারণা। তুমি যদি ভেবে দেখো, রশ্মিকা যখন হিন্দি কাজ করে, ওর টানটা কিন্তু সাউথ ইন্ডিয়ান টান কিন্তু থাকে। সো মাতৃভাষাটা কোথাও গিয়ে, যদি না তুমি এই রাজ্যের বাইরে গিয়ে অনেকগুলো বছর থাকো, চেঞ্জ হওয়াটা না খুব মুশকিল, ডিফিকাল্ট। তো কিন্তু সেটাকে ওভারকাম করা যায় অ্যাগেন। তুমি যদি এখানে, ভাষা তো মঙ্গলে যাওয়া তো নয়, শিখে নেওয়াই যায়। সেটা শুনছি, সারাক্ষণ শুনছি আমরা, হিন্দি ছবি দেখি, হিন্দি কন্টেন্ট এত দেখি, মেডিকেল সায়েন্স তো নয়, রকেট সায়েন্স নয়, করে নেবো। সো এই মেন্টালিটি এটা থাকতে হবে যে চেঞ্জ করে নেবো। অসুবিধা ডেফিনেটলি হয়। আমি তো মাতৃভাষার বাইরে ভীষণ, আমার মনে হয় কখন বাংলায় কথা বলবো, কখন বাংলায় কথা বলবো। এটা কি ব্যাপারটা যে ধরো তুমি যখন বাংলায় কাজ করছো, তখন তোমার কনসেন্ট্রেশনটা শুধুমাত্র অভিনয়তেই থাকে, কারণ ভাষাটা তোমার জানা। ওখানে তোমার দুটোর উপরই আমাকে জোর দিতে হচ্ছে।
সত্যি অভিনেত্রী হিসাবে এখনকার দিনে পিআর কতটা ইম্পর্টেন্ট? আমি বুঝিনি কখনোই খুব একটা ইম্পর্টেন্ট ছিল বলে আমি আগেও বুঝিনি। আমি তোমায় বললাম না, লজিক ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফ। আমি লজিক খুঁজি সবসময়। তো পিআর কেন করতে হবে? আমি তো মানে লজিকটা বুঝিনি। আমার মনে হয়েছে আমি ইন্ডাস্ট্রিতে সবার সঙ্গে কাজ করেছি, সমস্ত প্রোডাকশন হাউসের সঙ্গে। সবাই আমাকে চেনে। যখনই আমাকে প্রয়োজন হবে একটা জাস্ট ফোন, যে এই কাজ আছে তুই আয়, আমি পড়বো হ্যাঁ অর না, এরকম হওয়া উচিত। সেখানে আমি কেন আমার চেনা লোকগুলোর সঙ্গে পিআর করব? আমি এই কারণটাই বুঝতে পারি না। তো হয়তো হয়, আমি জানি না। আমার মনে হয়েছে যে হয়তো পিআর না করেও কাজ হয়, কারণ আমার ক্ষেত্রে আমি পিআর তো আলাদা করে আমার মনে হয় তুমি অর্ধেক জায়গায় আমাকে দেখতে পাবে না। অনেক জায়গায় আমি যাই না, সেটা হয়তো কাজ থাকে। অনেক সময় মনে হয় আবার রেডি হব, থাক। সো এইটা করে আমি তোমার সোশ্যাল মিডিয়াটা খুব অর্গ্যানিক। আর আমার মনে হয় যে পৃথিবী, আমি আমার লাইফে কি ঘটছে সেটা আমি পৃথিবীকে না জানালেও চলবে। সো আমারটা খুবই আমার মতনই থাকে। ইভেন আমার টিম যারা আছে তারা আমার পারমিশন ছাড়া কিচ্ছু পোস্ট করে না। এবং মানে সেটা অবশ্যই আমি যখন চাপে থাকি, ধরো শুটিংয়ে প্রমোশনাল কোনো পোস্ট করতে হবে বা কোনো ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট আছে হয়তো, সেই সময়টা ওরা পোস্ট করে। আদারওয়াইজ আমার ছবি তুলতে ভালো লাগে, নিজেও কখনো কখনো ফোনে ছবি তুলি, নিজের ছবি থাকে প্রচুর, সেগুলো আমি পোস্ট করি। বাট আমি কখন খাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি, ঘুমোচ্ছি, আমার লাইফ কতটা হ্যাপেনিং, আমার লাইফে কতটা দুঃখ, আমি কতটা পার্টি করছি, এই জিনিসগুলো আমার মনে হয় ভীষণ পার্সোনাল। আর স্পেশালি এখন যেই সময়টা যাচ্ছে, সোশ্যাল লাইফ পার্সোনাল লাইফ বলে কিছু নেই কারো, পার্সোনালটাই সোশ্যাল হয়ে গেছে। হ্যাঁ, তো আমি সেটা করতে চাই না। আমার মনে হয় তাহলে আমার অডিয়েন্স কোনো ক্যারেক্টার আমাকে দেখলে রিলেট করতে পারবে না। কারণ আমার ক্ষেত্রে হয়েছে, অনেক সিনিয়র কয়েকজন অ্যাক্টর্স আছেন যাদেরকে আমি পার্সোনালি চিনি সোশ্যাল মিডিয়ার থ্রুতে। আমি এতটা জেনে গেছি ওদের পার্সোনালিটি সম্পর্কে, যখন তারা কোনো অ্যাক্টিং করছেন আমি ওই ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি না, আমি ওই মানুষটাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার মনে হয়েছে এতটা এক্সপোজ না করলেও চলবে। আমার ঝগড়া করতে ইচ্ছা করছে, আমি সোশ্যাল মিডিয়ায় করবো না, আমি আমার বাড়ির ড্রয়িং রুমে করবো। আর তাছাড়া আমাদের তো এটাই শেখানো হয়েছে না, মা মুখের ওপর লোককে খারাপ কথা বলতে নেই। আমরা ওটাই জানি, আমি ওটাই ফলো করি এখনো। আগে লোকে ডেফিনেটলি বাজে কথা বলতো নিজের সার্কেলে, এখন সোশ্যাল মিডিয়ায় গিয়ে করে। আমি সেটা করতে পারবো না, তাই আমি করি না। আমার মনে হয় আমি যদি পার্সোনাল লাইফটা শো করি তো আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে ওখানে কিছু লোক ঢুকে পড়বে আমার পারমিশন না নিয়ে, কারণ আমি নিজে দেখাচ্ছি। সো আমি যদি না দেখাই তো সেখানে ঢোকার প্রশ্নই নেই, আমি রাইটটাই দেবো না কাউকে। যদি আমি পাবলিক করি তাহলে তো পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে। তোমার থেকে আরেকটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে যে তোমাকে তো ডেফিনেটলি ইউ আর আ সেলফ সাফিসিয়েন্ট ওমেন, এবং তুমি নিজের জায়গাটা নিজে তৈরি করেছো। অনেকেই না এই পরিবার থেকে, যেমন আমাদের বাঙালি পরিবারে হয়তো কলকাতায় এলে ভালো হতো, গ্রামে বাড়ি, আসতে দিচ্ছে না বাড়ির লোক। তো এই যারা সেলফ সাফিসিয়েন্ট হতে চাইছে তাদের জন্য যদি কয়েকটা লাইন যেটা মোটিভেটেড করবে তাদেরকে। একটা হচ্ছে ডিপেন্ডেন্সিটা কমাতে হবে, এটা কিছু করার নেই। আমি যদি ভাবি যে আমি বাবা মাকে ছেড়ে থাকতে পারবো না, তাহলে কিন্তু মুশকিল আছে। কারণ আমার বাড়ি যদি দূরে হয়, দূর থেকে কিন্তু আমি বলছি না করা যায় না, ইমন তো লিলুয়া থেকে এখনো করে, যাতে আমি জানি না এখন করে কিনা, বাট কয়েকদিন আগে অবধিও করতো যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। এখন চলে এসছে, বাট যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো তখনও বোধহয় লিলুয়াতেই থাকে, ওখান থেকে যাতায়াত করেছে। আমিও বহু বছর বেশ দূরে থাকতাম, ইভেন এখনও আমি টলিগঞ্জ এরিয়া থেকে একটু দূরে থাকি। করা যায় না তা নয়, কিন্তু যাদের একটু দূরে বলছো, ধরো বীরভূমে থাকে, তাদের পক্ষে ডেলি কলকাতায় আসা শ্যুট করা পসিবল নয়, এখানে থাকতে হবে। আমার মনে হয় দুটো জিনিস, একটা ওই যে ডিপেন্ডেন্সি কমাতে হবে। আমি আমার ভাইয়ের ক্ষেত্রে দেখেছি, কলকাতায় ভালো কোনো অফার পাচ্ছে অন্য কোনো রাজ্য থেকে, না মানে বাড়ি ছেড়ে যাব, এটা মাও যেতে দিচ্ছে না, মাও হালকা করে বলছে না ডিরেক্টলি যে যেও না, মানে ওখানে খাওয়া দাওয়াটা, মানে এই যে কিন্তুটা থাকলে হবে না, প্রথম কথা। আরেকটা হচ্ছে বাবা মায়ের সঙ্গে ক্লিয়ারলি পরিষ্কার করে বোঝাতে হবে তুমি কি চাও। আমার মনে হয় ওরা বোঝে, একটু নিজেদেরকে বোঝাতে হবে সাহস করে। যদি সেটা হয় তাহলে খুব ভালো, নইলে আমার মতন ব্যাপার। বহুদিন লড়াই চলেছে, কেন ফিরছো না। মানে আমার মনে আছে আমি যখন প্রজাপতি বিস্কুট হয়ে গেছে, গুপ্তধন করছি, সোয়েটার শুটিং করে এসেছি, তখন আমাকে বলছে হ্যাঁ তাহলে কোর্টের ব্যাপারটা কি হলো।
মানে আমি তখন ভাবছি না কিন্তু ফেরত যাব ওই প্রফেশনে। হ্যাঁ, একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে, লোকে চিনছে, ভাল লাগছে আমার এটা করতে। কিন্তু ওই যে ওদের এক্সপেকটেশন একটা আছে, ক্লিয়ার করে নিতে হবে, হয় আমার চাওয়াটা নয় বাবা মায়ের চাওয়াটা। সো যদি আমার চাওয়াটাকে আমি প্রায়োরিটি দিই, প্রায়োরিটাইজ করি, তাহলে আমার মনে হয় ওদেরকে ক্লিয়ারলি বলা উচিত, ওরা বুঝবে। ওদেরও প্যাশনটা দেখতে হবে না তোমার ভেতরে, আদারওয়াইজ তো। এখনো পর্যন্ত তোমার কোনো ড্রিম অ্যাক্টর যার সাথে তোমার কাজ করার খুব ইচ্ছা? অনেকের সঙ্গে, ওটা শেষ হবে না আমার মনে হয়, আমরা দিয়ে দেবো পরে লিস্ট আলাদা করে। আমার আলিয়া ভট্টকে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি, মানে ডিয়ার জিন্দেগি দেখার পর, বা যে কোনো রাজি খুব খুব ছোট ছোট জিনিস করে যেগুলো রিলেট করা যায়। আমার রণবীর কাপুরকে খুব ভালো লাগে, কারণ মনে হয় ভীষণ আপডেটেড একজন অ্যাক্টর, এখনকার এজের একটা, মানে এই সময়কার। আগে কি হতো, একটু লাউড, ইন্ডিয়ান সিনেমা একটুখানি লাউড ছিল, কারণ আমরা নিজেরা লাউড একটু। ওই যে শুধু চোখ দিয়ে যেটা করে ভাল লাগে, সেটা ওটাই অ্যাক্টিং। কারণ আমরা সবাই হলিউড ফলো করি, রাইট? হলিউডে দেখবে সবাই খুব কম মিনিমালিস্ট আর কি অ্যাক্টিং করে, তো ওটা আমার ভাল লাগে। তো আমরা যদি এরকম করতে পারি। ফিউচারে বলা হচ্ছে যে বিভিন্ন বিজনেস সামিটেও এগুলো আমরা শুনছি যে ওটিটির দর্শক সংখ্যা ক্রমশ বাড়বে। তাহলে এই আবার অনেক সিনেমাও ওটিটিতে এখন চলে যাচ্ছে। তাহলে তুমি কাজ করতে গিয়ে, আমরা দর্শক হিসাবে তো ডিফারেন্সটা দেখতে পাই, কিন্তু আসল যারা কাজ করছে ওটিটির কাজ আর সিনেমার কাজের মধ্যে ফারাক কি আছে? অ্যাক্টরদের কাছে ফারাক কিছু নেই, কারণ অ্যাক্টররা তো অ্যাক্টিং করছে, সে সিনেমার জন্য এরকম অ্যাক্টিং করবো, ওটিটির জন্য এরকম অ্যাক্টিং করবো, এই কোয়ালিটির অ্যাক্টিং সিনেমায় দেবো, এই কোয়ালিটির অ্যাক্টিং ওটিতে দেবো, ওরকম করে না। শিডিউলের তফাৎ, বা যেমন ধরো টিভিটা অনেক হেক্টিক, অ্যাকচুয়ালি ওটিটিতে ইজি শিডিউলটা, আমাদের এখানে 14 ঘন্টা কাজ হয়, সিনেমাতে হয় না, সিনেমাতে বেশিও হয় কখনো কখনো। আচ্ছা, তো ব্যাপারটা শিডিউলের নয়, সিনেমাও তো করা ডিফিকাল্ট হয়ে গেছে না, 15 দিনে সিনেমা হচ্ছে, 12 দিনে সিনেমা হচ্ছে, ওটিটিও ওরকমই হচ্ছে। দেখো ব্যাপারটা না ওটিটি সিনেমা নয়, ওভারঅল কাজটা একটু চাপের হয়ে গেছে, বাজেট কমেছে, যেহেতু বাজেট কমেছে তাই জন্য দিন কমেছে, তো সব মিলিয়ে সব ক্ষেত্রেই সিনেমা ওটিটি আলাদা করে তুমি ডিফার করতে পারবে না। আমি অ্যাক্টরের কথা বলতে পারবো, তুমি যেটা বললে আমার মনে হয়েছে আমার ক্ষেত্রে কিছুই আলাদা না, আমার মনে হয় না আমি ওটিটি শ্যুট করছি, আমার মনে হয় দুটোই সেম আমার কাছে। এটা যদি ওটিটি না হয়ে সিনেমা হতো, যেটা আমি ধরো শ্যুট করলাম, ওটা যদি সিনেমা, একটা ওটিটি শ্যুট করলাম, ওটা যদি সিনেমাও হতো, আমি আলাদা কিছু করতাম না। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আমার কাছে সেম। বাকি বিজনেস, ইন্ডাস্ট্রি, টাইম, এগুলো ওদের ব্যাপার, আমি এগুলোর মধ্যে ঢুকতেই চাই না। তোমার জীবন সম্পর্কে যা ফিল হয়েছে, নিজে এতগুলো বছর নিজেকে প্রতিষ্ঠিত করে, 2-4টে একটু লাইন বলো, কি বুঝলে লাইফটা নিয়ে? নিজের লাইফের কন্ট্রোল নিজের থাকা উচিত, লাটাইটা নিজের কাছে রাখা উচিত অ্যাকচুয়ালি। যখন যেটুকু দরকার হবে সেটুকু সুতো ছাড়বে, না তো দরকার নেই। আর নিজের জন্য ওই যে ডিপেন্ডেন্সি কথাটা বললাম না, বারবার ঘুরে আসছে, নিজের ওপর ডিপেন্ড করা উচিত, নিজের, অন্য কারো ওপর নয়। আর খানিকটা ইমোশনাল কম হতে হবে, সেটা যদি করা যায় তাহলে তুমি অর্ধেকটা অ্যাচিভ করে ফেলেছো। ইমোশনাল হলে অনেক ইললজিক্যাল জিনিস করে ফেলি আমরা, অনেক যে কাজটা করার দরকার নেই, পরে হয়তো রিগ্রেট করি, এ বাবা ইমোশনাল হয়ে এটা করে ফেললাম, সেটা আটকানো যায় আর কি। তো আমার মনে হয় ওই ইমোশনাল কন্ট্রোল নিজের হাতে রাখা উচিত। আচ্ছা, এই যে অভিনেত্রী সফল বলা হয়, একজন সফল অভিনেতা বা অভিনেত্রীর মধ্যে কি কি গুণ থাকতে হয়? সময়ে শুটিংয়ে পৌঁছানো, টাইমে, মানে টাইমটা একদম মেনটেন করা, কারণ ইউনিট ওয়েট করে আছে। আমি 4টে কল, আমি যদি রাত 9টায় পৌঁছই, তাহলে সেটা মনে হতে পারে অনেকের যে এটা স্টারেরা করে, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সময়ের দামটা দিতে জানতে হবে, সেটা যে কোনো কাজের ক্ষেত্রে, শুধু অভিনেত্রী হওয়ার ক্ষেত্রে নয়। টাইমটা আগে, ওটার ভ্যালু অনেক। আর হচ্ছে প্রোডাকশন ফ্রেন্ডলি হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট আমার মনে হয়। এমন কিছু বিশেষ গুণ যেগুলো তুমি বাংলার কোনো বড় সোকল্ড না, মানে রিয়েল স্টার যারা রয়েছেন, তাদের সাথে কাজ করতে করতে শিখেছো, একটু যদি শেয়ার করো। আমি গাছের মানুষে শ্যুট করেছিলাম দেব বোম্বাদার সঙ্গে। ওরা তো স্টার, ওদের ওপরে স্টার সত্যিই নেই। ওদের কি দরকার এত খাটার বলো তো? কিন্তু
আমি ওদেরকে যেভাবে দেখেছি, আমি দেবের সঙ্গে গোলন্দাজও শ্যুট করেছি, প্রায় 22-23 ঘন্টা শ্যুট করছে। 22-23 ঘন্টা? হ্যাঁ, অলমোস্ট। মানে হয় না কিছু সিনস হতে থাকে, একদিন একটু বেশি প্রেশার হয়ে যায় লোকেশন নিয়ে অ্যান্ড অল, অনেকক্ষণ শ্যুট হতে দেখেছি আমি। ওরা একটা কথা বলে না, কারণ ওরা জানে এটা করতে হবে, যতক্ষণ না অবধি পারফেক্ট হচ্ছে করতে হবে। বুম্বাদাকে দেখেছি এত ডেডিকেটেড এখনো কাজের প্রতি, মানে বুম্বাদা দেব কি আছে, এত কাজ করা দরকার কি? বাট ওরা যেভাবে এখনো অবধি যেই প্যাশনটা এখনো আছে, হয় না যে অনেক সময় হয় যে লোকে বলে স্টার হয়ে গেলে আর কি আছে, পেয়েই তো গেলে, সফল তো হয়েই গেলে, তাহলে আর কি আছে। ওই যে একটু আগে বললাম যে ওটা একটা স্ট্রাগল, ওটাকে রাখাটা স্ট্রাগল। চান্স পেলে কিন্তু যে জায়গাটা তুমি তৈরি করেছো কষ্ট করে, সেটাকে ধরে রাখা ডিফিকাল্ট। এখানে দুম করে চলে যেতে পারে যে কোনো দিন, সেই ধরে রাখাটা কিন্তু ওরাও করে যাচ্ছে, সেই স্ট্রাগলটা। সেই জন্যই ওরা দেব এবং বুম্বাদা, আমি ওদেরকে দেখেছি। দেবের তো নিজের হাউস ছিল, কাছের মানুষ, নিজের প্রোডাকশানের, এত কষ্ট করা দরকার কি ছিল? টাইমে আসা, টাইমে শ্যুট করা, এতক্ষণ শ্যুট করা, লং আওয়ার্স শ্যুট করা দরকার নেই। ডেডিকেশনটা ওদেরকে বড় বানিয়েছে। সো ওদের থেকে এটাই শেখার, যে যাই হয়ে যাক না কেন, যেটা করতে এসছো, যেটার জন্য তোমাকে এতটা ভ্যালু দেওয়া হয়, এতটা কিছু করে, সেইটা মন দিয়ে করো, বাকিগুলো পরে অটোমেটিক আসবে, ওটা করো। এবার একটু অন্য টপিকে যাই। তুমি একটা পডকাস্টেও বলছিলে যে এখন তুমি খুব হেলথ কনসিয়াস হয়ে গেছো এবং অনেক সময় পার্টি থেকে তাড়াতাড়ি চলে যাও যাতে শেষের দিকে খেতে না হয়। আমি খাই, আমি সো কল্ড ওই জিজ্ঞেস করবো না যে তুমি সকালে উঠে কি খাও বা ইত্যাদি। মোটামুটি এখন তোমার থেকে যদি আমরা একটু টিপস চাই যে একটু ভালো ফিজিক মেনটেন করার জন্য কি কি করা উচিত। আমার মনে আছে ঋত্বিক দা আমাকে একবার বলেছিল, তুই ভালো ব্যালেন্স করিস না? হ্যাঁ, ভালো ব্যালেন্স করিস, কারণ আমি প্রপার খাই, সব কিছু খাই। আমি কি সুগারটা কন্ট্রোল করি। এমন আমি ধরো আমাদের শুটিংয়ে যেহেতু এনার্জি চাই, প্রচুর চা কফি খাওয়া হয়ে যায়, সেখানে আমি চিনিটা অ্যাভয়েড করি। কিন্তু সন্ধ্যেবেলায় আমার যদি ইচ্ছে করে কেউ একটা মিষ্টি খাচ্ছে, আমি সেখান থেকে কিন্তু তুলে খেয়ে নিই। তো ওই যে ব্যালেন্সটা, সারাদিন খেলাম না, হয়তো একটা খেয়ে নিলাম, মন চাইছে, মনকে দেওয়া। আমি সব খাই, সব করি, কিছু আহামরি কিছু নেই, ভীষণ লুকোনো, হ্যাঁ ভীষণ কিছু সিক্রেট নেই। খেতে হয় প্রপারলি, আমি সব খাই, সব। বিশ্বাস করবে না, খেতে দেখলে বুঝবে। এক্সারসাইজ করি, কখনো কখনো সেটাও হয় না, কারণ শুটিংয়ের চাপ থাকে, টায়ার্ডনেস থাকে। যখন সময় পাই তখন ছুটিয়ে এক্সারসাইজ করি, ছুটিয়ে খাই, এভাবেই চলছে লাইফ। এই যে একজন মহিলা হিসাবে কাজ করা, কখনো কি মনে হয়েছে যে মহিলাদের কিছু এক্সট্রা স্ট্রাগল রয়েছে লাইফে? কারণ আমরা এখানে এরকম সমাজকর্মীও এসেছিলেন, মানে আমার উপর কিছু ক্ষেত্রে মহিলারা একটু রেগেই গেছেন যে এরকম সমাজকর্মীও এসেছিলেন, আমি জানি, আমি দেখেছি তুমি নিয়ে কাজ করেন। তো আমার মনে হয় যে মহিলাদের সমস্যাটাও কোথাও গিয়ে তুলে ধরাটা দরকার। আমি সেই জন্য তোমাকে জিজ্ঞাসা, দুটো জিনিস তোমায় বলি। হোয়াট ইজ দিস মহিলাদের সমস্যা, পুরুষদের সমস্যা? সমস্যাটা হওয়া উচিত ভালো মানুষের সমস্যা, খারাপ মানুষের সমস্যা। এক্স্যাক্টলি। মহিলাদের মধ্যে খারাপ মানুষ আছেন, পুরুষদের মধ্যে তো আছেনই বলেই। তো মানে ওই দুটো জেন্ডারের মধ্যে সবাই তো ভালো হতে পারেন না। মহিলারা ভীষণ ভালো হতে পারেন বা পুরুষরা ভীষণ ভালো, সেরকম নয়। কিছু কিছু খারাপ ভালো এখানেও আছেন, কিছু কিছু খারাপ ভালো ওখানেও আছেন। তো এই রেগে যাওয়ার কারণ আমি বুঝতে পারিনি, কারণ আমার ধারণা সেই সমাজকর্মী যাদের কথা বলেছেন, ঘটনাগুলো ঘটেছে, হয়তো স্পেসিফিক্যালি একটা জেন্ডার নিয়ে কথা হচ্ছিল বলে ওনারা রেগে গেছেন, রাগার কোনো কারণ নেই। তেমনি উল্টো দিকে ঘটনাও সত্যি। এক্স্যাক্টলি। বহু মানুষ, বহু মহিলা অত্যাচারিত এই সমাজে। তাহলে না, আমার মনে হয় এখন তো লাস্ট কয়েকদিন ধরে দেখছি বহু পুরুষের খবরও বেরোচ্ছে যারা অত্যাচারিত। আমরা তো অস্বীকার করতে পারবো না, নিউজগুলো আসছে, তার মানে তো হয়েছে, ঘটেছে। এক্স্যাক্টলি। তো আমরা লজিক্যালি ভাবি খারাপ মানুষ খারাপ মানুষের কাজ করবে, সেটা তিনি নারী পুরুষ উভয় হতে পারেন। ভালো মানুষ ভালো মানুষের মতন রিয়্যাক্ট করবেন, তারা নারী পুরুষ উভয় হতে পারেন। সো এইখানে আমরা জেন্ডার নিয়ে মারামারিটা নিজেদের মধ্যে না করেই ভালো, বোকামো হবে ওটা আর কি। এখন বাড়ির লোক কি বলছে? এখন খুব একটা কিছু বলছে না, এখন তো বিয়ের কথাও বলছে না আর কি। বুঝে গেছে উচ্ছন্নে চলে গেছে হাতের বাইরে, এখন কিছু বলা যাবে না। সত্যি বলতে এখন মানে মজা করছিলাম, এখন স্পেশালি
সোয়েটারের পর থেকে যখন তুমি একটা জিনিস লক্ষ্য করবে, রিলেটিভ ভীষণ ইম্পর্টেন্ট, প্রচন্ড ফ্রিতে জ্ঞান দিয়ে। হ্যাঁ না, ফ্রিতে জ্ঞান দিয়ে। এবার আমি যখন ইনিশিয়ালি শুরু করেছি তখন প্রচুর রিলেটিভ এরকম হঠাৎ করে পাত্র নিয়ে চলে আসছে, হ্যাঁ 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 এরকম হয়েছে। এখন বন্ধ হয়ে গেছে ব্যাপারটা, বুঝে গেছে যে কিছু লাভ নেই খুব একটা। আমার মনে হয় মেয়েদের না ফিনান্সিয়ালি যখনই মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, বাইরের এই সমস্ত ননসেন্স এমনিতেই কমে আসে। ওরা জানে যে আচ্ছা এখন তো দুনিয়াদারিটা দেখে ফেলেছে, এখন খুব একটা জ্ঞান দিয়ে লাভ নেই। তোমার হবি কিসে আছে? ছিল অনেক কিছুই ছিল, এখন আস্তে আস্তে শুধু কাজে। এক সময় তো আমি ভীষণ আঁকতাম, যেটা এখন টোটালি স্টপ হয়ে গেছে আর কি প্রায়। আমি এখন শুধু দেখি সিনেমা সিরিজ, মাঝে মাঝে খুব ইচ্ছে হলে আমি পড়ি। হ্যাঁ আপাতত এই, আর নয়তো এখন রিলস দেখি, ছবি তুলি, এইসবই হবে। রিলস একটা এখন বড় অ্যাকচুয়ালি না, যখন তুমি কিছু করো না লাইফে এবং কোনো কিছু নেই মাথায়, তখন রিলস দেখা যায় আর কি। না বাট ভালো ভালো অনেক অনেক ভালো অনেক ইনফরমেশন পাওয়া যায়। ইভেন মানুষের সাইকোলজি বোঝা যায়। তুমি যদি একটা কমেন্টে গিয়ে একটা পোস্টের তলায় গিয়ে কমেন্টস পড়ো, তুমি বুঝতে পারবে এখনকার ইউথ কি ভাবছে কালেকটিভলি, এখনকার মানুষ তাদের মাইন্ডে কি আছে, তারা কিভাবে রিয়্যাক্ট করে, তারা কি বলে, তারা কি ভাবে। সাইকোলজি ভীষণ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। আমার ওইটা করতে ভাল লাগে। আমি কিন্তু রিলস দেখি মানে শুধু রিলস দেখি না। ধরো আজকে আমি একটা পোস্ট দেখলাম কিছু নিয়ে, আমার নিউজটা পড়লাম, আমার মনে হলো এটা নিয়ে আমি একটা যদি ডিবেটে যাই তাহলে কী হবে, আমি কমেন্টসগুলো দেখি। আমার হেল্প করে যে এখন যেহেতু খুব বেশি বাইরের মানুষের সঙ্গে ইন্টারাকশন হয় না আমার, মানুষের মাইন্ড বুঝতে হেল্প করে ওটা। আমি কিন্তু সেটা করি, আমার ভীষণ মজা লাগে। খুব অড আমি জানি, এটা আমি করি। মানে যেই পোস্টটা হয়তো আমার সঙ্গে রিলেটেড নয়, পৃথিবীর অন্য কোনো প্রান্তে অন্য কোনো দেশে ঘটেছে, সেখানে ওই দেশের মানুষ এখন কি ভাবছে সেটা বোঝা যায়। তুমি পড়লে বুঝতে পারবে আচ্ছা আমাদের দেশেই হয় না শুধু ট্রোলিংটা, ওখানেও হয়। এক্স্যাক্টলি, সব জায়গায় একই অবস্থা। হ্যাঁ, এবং এইরকম ভাবে এই ট্র্যাকেই ভাবে সবাই। থট প্রসেসটা এটা। এখনো পর্যন্ত তোমার ধরো তো বহু ফলোয়ার ফ্যান্সরা নিশ্চয়ই না অবভিয়াসলি তোমায় রাস্তায় রেকগনাইজ করতে পারে বা অনুষ্ঠানে চিনতে পারে। এরকম কিন্তু অদ্ভুত ঘটনা ঘটেছে যে রিয়াকশনটা দেখে তোমার মনে হচ্ছে এটা তো মনে রাখার মতো। অনেকে এটা হয়েছে, ধরো কোথায় যেন দেখেছি আমি, ধরো এবার কি হয়, চোখটা দেখলে বুঝতে পারবে যেটা ভাবছে, তার আগেই হাওয়া। উনি রিয়েলাইজ করে ওঠার আগেই আমি গণ দেখে আর কি, যে ভাবুন আমি আসছি। অনেকে এটা করেছে বাই দ্য ওয়ে। ধরো হয় না, আমাদেরও তো মুড থাকে, একটা সময় ইচ্ছে করছে না হয়তো সেই সময়টা, বা ধরো কোনো কারণে মুডটা খারাপ, তো কোথাও গেছি ভীষণ গম্ভীর হয়ে একটা কিছু, আপনি ঈশা না তো, পাশ থেকে একজন ও সো সরি আসলে আমার ফ্রেন্ড না ভেবেছে, ইটস ওকে। ওরকমই মুখটা কুচকে হয়তো বেরিয়ে, আমি পরে ভীষণ হেসেছি ভেবে যে আমার উচিত হয়নি, কিন্তু এক এক সময় হয়। আফটার অল আমরা সবাই হিউম্যান বিং, তো একটু মাঝে মাঝে কেন না এটা নিয়ে অনেকে আবার গালাগাল করবে, দেখেছেন তো আপনাদের অহংকার। হ্যাঁ যাই হোক, কি বলবো। একজন অভিনেত্রীকে কিন্তু বিভিন্ন জিনিস মানে ধরো বিভিন্ন মিটিংস অ্যাটেম্পট ইত্যাদি ইত্যাদি করতে হয়। তো এখন আমাদের এখানে তো ওই হলিউডের মতো সময় নেই যে 6 মাস 7 মাস ধরে প্রচুর কোটি কোটি টাকার একটা প্রজেক্ট হচ্ছে। এই যে ক্যারেক্টারের মধ্যে নিজেকে ইনভলভ করা এবং সেই ক্যারেক্টারে ঢুকে একটা সিনেমা বা তোমার যে কোনো ওটিটির যে কোনো ওয়েব সিরিজকে করা, এইটার জন্য তোমরা কীরকম প্রিপারেশান নাও, মানে কীরকমভাবে ক্যারেক্টারে যাও? একটা তো হয় যে সুইচ অন সুইচ অফ, সেটা তো ঠিক আছে, কিন্তু ধরো একটা খুব ভালো প্রজেক্ট এসছে তোমার কাছে, এই যে ভাবা বা এটা একটু প্রসেসটা যদি বলো। সেটা ডিপেন্ড করছে ক্যারেক্টারটা কি, মানে এটা নয় যে যেই প্রজেক্টে যে বললে ভালো প্রজেক্ট এসছে সেটার পেছনে আমি খাটবো, বাকিগুলোর পেছনে খাটবো না, ব্যাপারটা এরকম নয় আমার কাছে। ব্যাপারটা হচ্ছে সবকটা ইম্পর্টেন্ট ইকুয়ালি। যেই ক্যারেক্টারের জন্য মনে হয় যে না এটা আমাকে এক্সট্রা কিছু এফোর্ট দিতে হবে, সেটা একরকম এফোর্ট দিই।
আর যেটাতে মনে হয় যে না এইটা হয়তো স্ক্রিপ্টের ওপর ডিপেন্ড করলে চলবে, সেটা ক্যারেক্টারের ওপর অ্যাবসলিউটলি ডিপেন্ড করছে, প্লাস স্ক্রিপ্ট। অনেক সময় স্ক্রিপ্টেই সব কিছু বলে দেয় যে কী করতে হবে, কারণ স্ক্রিপ্ট ভালো হলে এমনি হয় অ্যাকচুয়ালি। কিছু ক্ষেত্রে ক্যারেক্টারটা কমপ্লিকেটেড হতে পারে, সেই সময়টা স্ক্রিপ্ট হেল্প করে, ডিরেক্টর যে রাইটার যদি থাকে আলাদা কেউ তার সঙ্গে কথা বলে, বাকি তো ডিরেক্টর আছে ফ্লোরে। আমি একদম ডিরেক্টরের ওপর ডিপেন্ড করি এই ব্যাপারটায়, উনি যেরকম বলবেন সেরকম। বাকি প্রিপারেশন যদি বলো, প্রেপ তো ওই যে বললাম স্ক্রিপ্টের ওপর ডিপেন্ড করছে। আমাদের এখানে অবভিয়াসলি অতটা সময়ও দেওয়া হয় না, কারণ আমাদের এখানে ধরো খুব শর্ট টাইমে সবটা হয়। আজকে বললে হয়তো 1 মাস বাদে শুটিং, বা ধরো 15 দিন বাদে শুটিং, ওই 15 ডেজ তুমি বারবার করে স্ক্রিপ্টটা পড়ে যেটুকু বোঝা যায়, যেটুকু হেল্প ডিরেক্টরের নেওয়া যায়। স্ক্রিপ্ট ইজ আ বাইবেল, স্ক্রিপ্টের থেকে বড় কিছু হয় না। সো ওইটুকু সময়ের মধ্যেই করতে হবে আমাদের, ওর মধ্যেই যা প্রিপারেশন আর কি। এবার যার যার নিজস্ব একটা প্রসেস আছে। আমি ইনস্টিংটিভ অ্যাক্টর বা আমি মেথড অ্যাক্টর নই, তো আমার মনে হয় যে আমি খুব বেশি ভাবি না। আমার মনে হয় খুব বেশি ভাবলে হয়তো সেটা মেকানিক্যাল হয়ে যেতে পারে। খুব বেশি রিহার্স না করলেই ভালো, এরকম মনে হয়। এবার দেখো আমার উপর কিছুই ডিপেন্ড করছে না ফ্লোরে যাওয়ার পর, যেমন ডিরেক্টর চাইবে। অবশ্যই অবশ্যই। এবার এই যে ভাবার মধ্যে তো এটাও ভাবা থাকে যে আমি কোন চরিত্রটা নেব আর কোন চরিত্রটা নেব না। তো এই ধরনের ভাবনা চিন্তাগুলোর পিছনে তুমি ধরো তোমার কাছে যখন স্ক্রিপ্টগুলো আসে, কিভাবে তোমরা না কিভাবে তুমি সিলেক্ট করো? অত ভীষণ মাথা লাগালে কিন্তু কমপ্লিকেট হয়ে যাবে জিনিসটা। আমার স্ক্রিপ্টে পড়ে যদি প্রথমেই মনে হয় বাহ ভালো, তো আমি কিন্তু করে নেবো। কিন্তু অবভিয়াসলি আমি তার আগে জানবো ডিরেক্টরকে, খুব ভালো হয় জানা যে প্রডিউসারকে, কারণ আজকাল তো একটু চেনা প্রডিউসারের সঙ্গে কাজ না করলে জানো অনেক রকম গণ্ডগোলও হচ্ছে। তো একটু চেনা থাকলে খুব ভালো হয়। কো অ্যাক্টর কে আছে সেগুলো একটুখানি জানি। তবে মেইনলি গল্পটা যদি ভাল লাগে, বাকিটা আমি দেখে নিচ্ছি, এরকম হয় না যে একটা গল্প শোনার পর প্রথমেই যে ইমপ্রেশনটা হয় আর কি, যে বাহ ভালো, তো এটা তো করা যায়। তো বাকিটা যদি ঠিক থাকে তাহলে আমি করে নিই, আমি এত কিছু ভাবি না, এখনো তো ভাবি না। ইন্ডাস্ট্রির মানে কম্পিটিশন বাড়ছে, এখন সব প্যান ইন্ডিয়া ছবি হচ্ছে, সাউথ ইন্ডিয়ার ছবিও এখন এখানে চলছে। আর তোমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে বাজেট একটা ইস্যু? সাউথের ছবি কয়েক বছর আগে দেখতে তুমি দেখতে না, সেই তোমার কাছে কানে আসতো সাউথের ছবির ব্যাপারে অল্প বিস্তর ছোটখাটো, ধরো কিছু কিছু ছবি ব্যাঙ্গালোর ডেজ 2014-15 হয়েছিল, তুমি একটা দুটো নাম বলতে পারবে, এই হারে কি বলতে পারবে না? সেটা ওরা কিন্তু নিজেদেরকে চেঞ্জ করেছে, ওদের অডিয়েন্স নিজেদেরকে চেঞ্জ করেছে। দেখো সত্যি কথা বলতে, আমাদের অডিয়েন্সরা আমরা একে অপরকে কমপ্লিমেন্ট করি, রাইট? আমরা শুধু যদি দোষ দিয়ে যাই ওরা ভালো ছবি বানাচ্ছে না, ছবি যারা বানাচ্ছে তারা বলতে পারে আপনারা তো ভালো ছবি দেখছেনও না। ব্যাপারটা না, মানে যে কোনো একজন ভুল করছে, আরেকটা দিক একদম রাইট। আমরা বলতেই পারি, অডিয়েন্স বলতেই পারে যে খারাপ ছবি বানাচ্ছ তাই দেখছি না। আমার মনে হয় না, ভালো ছবিও হচ্ছে। সুপার বয়েজ অফ মালেগাঁও দেখেছে কেউ? দেখেনি তো, কথা বলেছে ওটা নিয়ে? বলেনি তো, ভালো ছবি তো। আমার মনে হয় অডিয়েন্সের পার্টিও একটুখানি রেসপন্সিবিলিটি আছে ভালো ছবি দেখার। আমরা শুধু খারাপটা দেখবো, 4টে খারাপ ছবি নিয়ে কথা বলবো, তাকে প্রচুর ইম্পর্টেন্স দিয়ে হিট বানিয়ে দেবো, এবং তারপর ভালো ছবি আসবে দেখবো না, আর তারপর বলবো কোথায় ভালো ছবি হচ্ছে। তাহলে তো প্রবলেম আছে। ভালো ছবি ডেফিনেটলি। এবার দেখো যারা বিজনেস করছে, প্রডিউসার, আমার ছোট যেটুকু আমি এই বছরে বুঝেছি, তারা তো বিজনেস করতে আসছে। তাদেরও তো একটা কোথাও মনে হতে পারে যে না, আমি বানাবো একটা ছবি, আমার অডিয়েন্স দেখবে, সেই ভরসাটাও তো চাই। সে যখন পাচ্ছে না ওটা, সে বলছে অডিয়েন্স যেটা দেখছে আমরা ওটাই বানাবো। সাউথ অনেকটা চেষ্টা করেছে, ওরা কিন্তু নিজেদের সব ধরনের কন্টেন্ট বানাচ্ছে এবং ওদের অডিয়েন্সরাও সামহাও দেখছে সেটা। তো ন্যাচারালি প্রডিউসাররাও ভরসা পাচ্ছে যে আমি তাহলে বানাতে পারি,
রাইট, আমার অডিয়েন্স দেখছে, ইনভেস্ট আমি তখনই করব যখন রিটার্নটা পাবো। সো শুধুমাত্র বাজেট, আমাদের এখানে বাজেট একটা ইস্যু ডেফিনেটলি, কিন্তু এই বাজেটও আমার মনে হয় ভালো কিছু হতে পারে, কিন্তু সেটা আমাদেরকে হয়তো মানে চেঞ্জ করে যেতে হবে, ট্রাই করতে হবে যে এটা ট্রাই করি, ওটা ট্রাই করি, ওটা কি হয়। আমরা মনে হয় এক জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা বলিউডও তাই। 2-4টে ছবি ভালো হচ্ছে ডেফিনেটলি, হ্যাঁ বলিউডের ক্ষেত্রে ওভারঅল ওই ডমিনেন্সটা কিন্তু বলিউডেরও কমেছে সাউথ আসার পর। হ্যাঁ সেটাই, কারণ সাউথের আমার মনে হয় ওরা এক্সপেরিমেন্ট করেই যাচ্ছে একের পর এক, এটা না হলে ওটা, এক ধরনের ছবি হচ্ছে আরেক ধরনের ছবি হচ্ছে, তো কিছু না কিছু এরকম লোকজন পাচ্ছে, আমাদের এখানেও হবে নিশ্চয়ই, চেষ্টা তো সবাই করছে। ডাবিং হয়ে সব ধরনের ল্যাঙ্গুয়েজই প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, খাদান হলো না আমাদের এখানে, এক্স্যাক্টলি। ওটা আই থিঙ্ক জিদ্দার কোনো ছবিও হচ্ছে, কিন্তু আমার খারাপ লাগে যে শুধুমাত্র কমার্শিয়াল ছবি কেন, অন্য ছবিগুলো যেগুলো এখানেও চলছে সেগুলোও তো আমরা মানে ডাবিং করে অন্য জায়গায় পৌঁছতে পারি, সেটা তো হতে পারে। আমি জানি না, হয়তো সেটা অনেকটা বাজেট চায়, আমি সত্যি এই জিনিসটা বলতে পারবো না। যেহেতু খাদানের কথাটা উঠলো, আমি তোমার একটা কথা বলি যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ছবির সাথে ছবির প্রমোশন বা মার্কেটিং এর একটা বিশাল বড় ভূমিকা ছিল খাদানের ক্ষেত্রে। তো এখন অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ের সাথে কি একটা এক্সট্রা কাজ পড়ে যাবে এবার থেকে? তোমার মনে হয় যে প্রমোশনেও অনেকটা সময় দিতে হবে বা সকল জান লাগিয়ে দিতে হবে? কারণ খাদানে একটা বিগ বাজেট প্রমোশন হয়েছে, সেটা স্ট্র্যাটেজিটা বানানোটাও তো একটা বড় ব্যাপার, সেই মাথাটাও তো লাগাতে হবে। দেখো, ছবি হিট করানোর জন্য যা যা করা দরকার সেটুকু না হয় আমরা করবো, সেটা আমাদের রেসপন্সিবিলিটি। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে যারা ধরো অভিনেতা অভিনেত্রী এবং বিভিন্ন ফিল্ডের কন্টেন্ট ক্রিয়েশন করছে, কারণ কন্টেন্ট ক্রিয়েশনেও এখন অভিনয় লাগে, সেটা যারা শর্টস করছে তাদের হয়তো 15 সেকেন্ড হলেও অভিনয় করতে হচ্ছে, এবং যেহেতু তাদের বেশিরভাগই কোনো মেথড অ্যাক্টর বা অ্যাক্ট্রেস নয়, এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয়ের জন্য তোমার থেকে দু একটা কথাবার্তা। না, আমার মনে হয় ওরা আমার থেকে বেটার জানে, বিকজ ওরা সারাক্ষণ ক্যামেরাকে ফেস করছে বাড়িতেও। আমি তো শুধু যখন কাজ করার জন্য ক্যামেরার সামনে যাচ্ছি সেটুকুই। আমার মনে হয় অনেক বেশি স্মার্ট ওরা ক্যামেরার সামনে। আমি যখন ইনিশিয়ালি এসেছিলাম, আমি যখন ক্যামেরার সামনে এসেছি আমি ভীষণ ভয় পেতাম, ও শিট, কী করে তাকাবো, ওদিকে কী হচ্ছে, এটা কি ক্লোজ কাকে বলে, এটা এই লাইটস নেওয়া, এটা করা, এই 4 পায়ে গিয়ে ওখানে দাঁড়াও, ওখানে গিয়ে এটা আমার কাছে নতুন জগৎ ছিল। এখনকার ছেলেমেয়েরা যারা আসছে তারা না সবটা জেনে আসছে, তারা ক্লোজ কাকে বলে জানে, তারা লাইট নেওয়া কাকে বলে জানে, এই ওয়ার্ম লাইট কী হয়, এই হয়। আমার পুরোটাই শেখা ফ্লোর থেকে। ওরা অনেকটা জানে, ওরা অনেক বেশি অ্যাডভান্সড। তোমার স্টেজ ফিয়ার ছিল? এখনো আছে। কি বলছো? আর আরেকটা জিনিস ধরে নেওয়া হয় যে অভিনেতা অভিনেত্রী মানে হচ্ছে প্রপার, সব জানে, তাদেরও ভয় আছে, তাদেরও অ্যাংজাইটি আছে। আমার কাজ ক্যামেরার সামনে কাজ করা, মানে ক্যামেরার সামনে অ্যাক্টিং করা। আমার কাজ এটা নয় যে 10 জনের সামনে আমি প্রপার কথা বলতে পারবো। অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা ভালো কথা বলতে পারেন না, আমি তাদের মধ্যে একজন। আমার সত্যি মনে হয় যে এত লোক, যখন তুমি আমাকে ছেড়ে দেবে কোথাও, আমি কিন্তু সব ভুলে যাই কি বলতে হবে। আমি হয়তো খুব খুব মন দিয়ে ভেবে এসছি, না আমি এটা বলবো না, আমার কিন্তু কিচ্ছু মনে থাকবে না। তবে হ্যাঁ, আমার কাজের সঙ্গে সেটার কোনো সম্পর্ক নেই। আমি আমার কাজটাকে ভালোবাসি, আমি সেটা করতে চাই, অ্যান্ড সেটা ক্যামেরার পেছনে হলে খুব ভালো, খুবই কমফোর্টেবল আর কি। বাট হ্যাঁ, আমাদের পার্ট কথা বলতে হয়, যেতে হয়, স্টেজে দাঁড়িয়ে অনেক লোককে অ্যাড্রেস করতে হয়, সেটা চাপ হয় ডেফিনেটলি, কিন্তু ওটাকে বুঝতেও দেওয়া যাবে না এরকম একটা ব্যাপার করে। আমার মনে হয় আমি নিজের সেলফটাকে দেখানোর চেষ্টা করি, তাতে অনেকটা ইজি হয়ে যায়। অবশ্যই। আর তোমার থেকে এই বছর আমরা কি কি পেতে চলেছি? চেক ইন চেক আউট আসছে খুব শিগগিরই, আর একেন আসছে, একেন বাবুতে পাচ্ছ, ইন্দু আসছে যদ্দূর আমি জানি, গুপ্তধন নেক্সট ইয়ার আসছে, আমাদের শুটিং হয়তো এবছর হবে। আর 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 আমি জানি না কৌশিক গাঙ্গুলির ছবিটা আসছে কিনা এবছর। অসুখ বিসুখ 2023 আমরা শ্যুট করেছিলাম, এখনো রিলিজ হয়নি, তো লেটস সি। অনেক ধন্যবাদ, তুমি অনেকটা সময় দিলে আমাদেরকে, এবং আশা করি যে
দর্শকদের ডেফিনেটলি ভালো লাগবে, আর ওনাদের ভালো লাগলে আরো একদিন না হয় এরকম একটু আর একটু সময় নিয়ে আর একটু অন্যরকম যদি কিছু হয়। আপনারাও কমেন্ট করে জানাবেন যে কি কি আমাদের থেকে আরো জানতে চান। হ্যাঁ, সেরকম হলে আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আরেকদিন খুব ভালো হয়, প্রশ্নই করবেন প্লিজ, ডেফিনেটলি, আর কিছু না। তবে আজকের জন্য এখানেই শেষ করছি, নমস্কার।